বাংলা সাহিত্যের অসামান্য কিছু গল্প দিয়ে সাজানো বাংলা গল্পের আসর স্টোরি হাউসের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজকের গল্প আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ফকির। গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ফকির। ইচু মণ্ডলের আজ বেজায় সর্দি হয়েছে। ভাদ্র মাসের বর্ষণমুখর শীতল প্রভাত, তালে দেওয়া কাঁথা, ওর বউ, তার নাম নিমি, শেষ রাত্রে গায়ে দিয়েছিল। এমন সর্দি হয়েছে যেন মনে হচ্ছে সমস্ত শরীর ভারী। ইচু শুয়েই পা দিয়ে চালের হাঁড়িটা নেড়ে দেখলে সেটা ওর পায়ের তলার দিকেই থাকে। হাঁড়িটাতে সামান্য কিছু চাল আছে মনে হলো তার। ইচু বললে, আজ আর জোনে যাব না, একটু পানি দে দেখি। ওর বউ বললে, জোনে যাবা না তবে চলবে কিসি? কেন, চাল তো রয়েছে তোর হাঁড়িতে, সজনে শাক মাখ, সেদ্ধ কর, আর ভাত, নুন আছে? একটু অমনি পড়ে আছে মালাটার তলায়, তবে আর কি। পানি দে, নামাজ করি। ইচু জল দিয়ে হাত মুখ ধুয়ে উজু শেষ করে ফজরের নামাজে বসে গেল। এটি তার জীবনের অতি প্রিয় কাজ বাল্যকাল থেকেই। মজুরি করতে না যেতে পারে সে, কিন্তু নামাজ না করে সে দিনের কাজ কখনো আরম্ভ করেনি। নিমি বললে, উঠেছ যখন তখন জোনে যাও। আজকাল যুদ্ধের বাজারে 10 আনা করে জোন, অন্য সময় 3 আনা হতো যে। হাঁড়িতে যদি চাল থাকতে দেখলে তবে আর তুমি জোনে যাবা না? ও ভালো না। ইচু বললে, নামাজের সময় ঘ্যান ঘ্যান করিস নে বাপু, একটু চুপ কর। নামাজ শেষ করে ইচু দা হাতে বেরিয়ে যেতে গিয়ে একটু থেমে বললে, খিদে পেয়েছে। কি আছে রে? কিছুই নেই। দেখ না হাঁড়িটা, বড্ড খিদে পেয়েছিল। 2 কটা পানি দেওয়া ভাত পড়ে আছে, আর কিছু নেই। তাইতে বেলা না খেয়ে গেলি দুপুরবেলায় এমন খিদে পায়, দাঁত ভর্তি হাত কাঁপে, কাজ করতে পারি নে। শাইলিপাড়া গ্রামের পাশ দিয়ে রেল লাইন চলে গিয়েছে। রেল লাইন পার হয়ে ফাঁকা মাঠ একদিকে, মাঠের মধ্যে বিল। ভরা ভাদ্রের বর্ষায় থই থই করছে তার জল। ধারে ধারে কাশ বনে সবে ফুল ফুটতে শুরু হয়েছে। জলে কলমিলতা জালের মতো বিস্তৃত হয়ে আছে। বনখেজুরের গাছের মাথায় তেলাকুচো লতার দুলনি, টুকটুকে লাল তেলাকুচো ফল সবুজ পাতার আড়াল থেকে উকি মারছে। ফিঙে পাখি ঝুলছে রেলের তারে। রামাগোয়ালা জন্মজুর নিয়ে ধান কাটছে তার নিজের জমিতে। ইজুকে দেখে বললে, যাবা কোথায়? এই সনেকপুরের বিলি ধান কাটতি। কত করে জন দিচ্ছে? এই 7 সিকি করে বিঘে। বলছি, তামাকের আগুন দিবা? নিয়ে যাও, ওই বেনা ঝোপের ধারে মালসা আছে। ভাত খেয়ে চলে এলাম, হাফ জিরোতে পারিনি।
তামাক না খালি কি কাজে মন বসে? মালসা থেকে আগুন নিয়ে তামাক খেতে খেতে চলল ইচু। ইচুর গ্রাম থেকে 2 মাইল দূরে শনিকপুরের বিলে 150-200 বিঘের জমিতে ভাদুই ধান পেকে গাছ শুয়ে পড়েছে। যেমন বর্ষা নেমেছে, 2-5 দিনে বিলের জল বেড়ে পাকা ধান ডুবিয়ে দেবে। তাই এবার মজুরি রেট এদিকে খুব বেশি। তার উপর আছে মজুরদের একবেলা খোরাকি। ইচুর বড় ভালো লাগে আল্লাহর কথা শুনতে। পায়রাগাছির ফকির এই অঞ্চলের মধ্যে নামজাদা সাধু। একবার ইচু তাকে দেখেছিল। বাল্যকাল থেকে ইচুর ঈশ্বরের দিকে কেমন এক টান। পায়রাগাছির ফকির সে টান আরো বাড়িয়ে দেন ওর। ইচু যেন কেমন হয়ে গিয়েছে তারপর থেকে। সংসারে মন দেয় না। মজুরি করে পয়সা রোজগারের দিকে বা খাওয়া দাওয়ার দিকেও মন নেই। কাস্তে হাতে জমির ধান কাটতে কাটতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ে। অনেকে ওকে তা নিয়ে খ্যাপায়, বলে, ওই চু, শেষকালে ফকির হবা নাকি গো? হ্যাঁ। ইচু মুখে কিছু বলে না, চুপ করে থাকে। সে নিতান্ত ভালো মানুষ। কারো কোনো কথার প্রতিবাদ সে করতে পারে না। মজুরির রেট নিয়ে দরাদরি করতে পারে না বলে অনেকে ওকে ঠকিয়ে কাজ আদায় করে। বিনিমজুরিতে অনেক সময় খাটিয়েও নেয়। ওই চু, আমার বাড়ির চাল কুমড়োর মাচাটা তুমি থাকতে নষ্ট হয়ে যাবে। কেন, কি হয়েছে চাচা? খুঁটিগুলো সব পড়ে গিয়েছে। ও বেলা এসে করে দেবানি চাচা। হ্যাঁ। ইচু কথা ঠিক রাখতো নিজের। যাকে যা বলবে তা সে রাখবার জন্যে প্রাণপণে চেষ্টা করবে, এটা সকলেরই জানা। মহাজনে 2-3 বীজ ধান মুখের কথায় ওকে দিয়ে দিত। এ পর্যন্ত সে কারো টাকা বা ধান মেরে দেয়নি। একবার পাশের গ্রামের মুখুজ্জদের জমির ধান সে ভুল করে কেটে ফেলেছিল। বেশি নয়, কাটাখানেক জমির পাকা ধান। মুখুজ্জেদের বাড়ির পাশে তখন ওর নিজের ওটবন্দি জমি ছিল 2 বিঘে। মুখুজ্জে মশাই যখন জানতে পারলেন তার জমির ধানকে কেটে নিয়েছে, তখন খুব হইচই জুড়ে দিলেন। কে ধান কেটেছে সন্ধান করতে পারলেন না, কারণ সবারই তখন ধান কাটবার সময়। সকলেরই বাড়িতে ধান। কার ধান তিনি গিয়ে ধরবেন? দিন 2 পরে ইচু গিয়ে সন্ধ্যাবেলা তার বাড়ি হাজির হলো। মুখুজ্জে মশাই বললেন, কিরে ইচু, কি মনে করে? ইচু বললে, আগে সালাম বাবু, একটা বড় ভুল করে ফেলেছি। কি রে? আপনার জমির ধানটা কাটাখানে কেটে ফেলে ঘরে নিয়ে তুললাম। তা বাবু দেড়া সুদ দিয়ে সেই ধানটা আপনারে ফেরত দিতে চায়। ও, তোর কাজ ইচু? আমি আকাশ পাতাল হাতড়াচ্ছি। আগে হ্যাঁ বাবু, সেদিন বড্ড বর্ষা, জমির আল ঠিক করতে পারলাম না। তারপর পরস্পর শুনলাম আপনার জমির ধানকে চুরি করেছে বলে আপনি খোঁজ করছেন। তখন ভাবলাম বাবুরে বলে আসি। ক্ষতি লোকসান যখন অজান্তে করে ফেলেছি, তখন দেড়াবাড়ি সুদ দেব আপনারে। মুখুজ্জে মশাই বিশ্বাস করলেন ওর কথা। ইচুকে অন্তত চোর বলে কেউ সন্দেহ করবে না। ইচু জন খেটে খায় বটে, কিন্তু আশেপাশের 4-5 গ্রামের লোকজন ওকে মনে মনে শ্রদ্ধা করে। মুখুজ্জে মশাই বললেন, তোকে সুদ দিতে হবে না ইচু। আমার ধান যা কেটেছিস ও আর ফিরিয়েও দিতে হবে না, ও তোকে আমি দিলাম। ভুল করে ফেলেছিস, তার এখন কি হবে বল? ইচু হাত জোর করে বললে, তা হবে না মুখুজ্জে মশাই, ও ধান আমি নিতে পারবো না। আল্লাহ যা আমার হাতে তুলে দেবেন তাই খেয়ে পরাণ বাজিয়ে রাখবো। যা না দেবেন সে আমার হারাম।
মুখুজ্জেমশাই জানতেন ইচুকে। খুশি হয়ে বললেন, যাক, দুটো চিড়ে নিয়ে যা, বাড়ির মধ্যে তোর কাকিমার কাছ থেকে চেয়ে এনে। সনেকপুরের বিলটায় পৌঁছে ইচু দেখলে জন্মজুর এখনও কেউ এসে পৌঁছায়নি। এটা পছন্দ করে না সে। বেশি রেটে মজুরি নেব, অথচ কাজে আসবো দেরি করে, মালিকের কাজে ফাঁকি দেব, এ তার ভালো লাগে না। ধান কাটে ঘড়ির কাটার মতো, এ কাজে তার ফাঁকি নেই। পথ চলতি লোকে জিজ্ঞাসা করে, কি ধান এটা গো? বেনাঝুপি। এবার ফসল কেমন? 2.5 থেকে 3 পর্তা হতে পারে। বিঘেই? বিঘেই নাকি কাটায়? ইচু হা হা করে হাসে পথিকের অগত্যায়। পথিকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, কাটায় 2.5 ধান ফলন হলি কি আমরা জোন কেটে খেতাম গো কর্তা? বাড়ি কোথায় তোমার? ওই সাইলেপাড়া। নাম? আগে ইচু মণ্ডল। বেলা 2:30-র গাড়ি দূরের রেল লাইন দিয়ে গড়গড় করে চলে গেল। জন্মজুরদের জন্যে জমির মালিক খাবার পাঠিয়েছে। একজন লোকে বাঁকে ঝুলিয়ে আতক্রোশ দূরবর্তী সনেকপুর গ্রাম থেকে কাঁসার জামবাটিতে সাজিয়ে এনেছে গরম ভাত, কুমড়োর ঘন্ট ও কুচো চিংড়ি ভাজা। এ সময় ভালো খেতে দিয়ে মন খুশি করা মানে বেশি কাজ আদায় করা ওদের কাছ থেকে। জমির মালিকরা তা জানে। আখের মণ্ডল খেতে খেতে বলে, আজ আজ একটু সকাল সকাল যাব, মোর ঘরের নুন নাই। বাজার থেকে নুন না নিয়ে গেলি বাজ কাজ খেতেই পাবে না। নুন গনে বাবা? বাজারে কালো খোঁজ করেছি, নুন মেলে না। ওমা, আলুনি খেয়ে খেয়ে মুখই তো পোকা পড়ে গেল। আর অন্ধকারে খেয়ে খেয়ে চোখি ডেলা বেরোলো। কেরাচিনি তেলের মুখ দেখিনি কতকাল। কুমড়োর ঝালটা বেশ করেছে। সনেকপুরের এরা খেতি দেয় ভালো, পেটটা ভরি খেতি দেয়। কিন্তু কেরাচিনি পাবা কোথায়? খাওয়া দাওয়া শেষ করে আখের মণ্ডল দাকাটা তামাক সাজলে কলকেতে। বেশ করে আগুন ধরিয়ে প্রবীণ রমজান মণ্ডলের হাতে দিয়ে বললে, হ্যাঁ দে ধরো চাচা। ইচু বললে, আচ্ছা চাচা, তোমার বয়স হলো ককুড়ি? তা যেবার জোড়া বন্যা হইল সেবার আমি গরু চড়াতে পারি। 30 কি 40 হলো প্রায়। কেউ বিশেষ বুঝতে পারলে না। জোড়া বন্যা কত বৎসর পূর্বে কোন সালে হয়েছিল কেউ জানে না। রমজানের বয়স কম হলেও 70 ছাড়িয়েছে। যখন সে গরু চড়ায় তখন এরা কেউ জন্মায়নি। সংখ্যা সম্বন্ধে জ্ঞান এদের নিতান্তই সীমাবদ্ধ। বেলা যায় যায়। 5টার গাড়ি গড়গড় করে মাদলার বিলের উপর দিয়ে চলে গেল। ঝিঙের ক্ষেতে ফুল ফুটেছে সনেকপুরের মাঠে। নোয়ালি সর্দার জাতে বুনো, সনেকপুরের মধ্যে অবস্থাপন্ন। গরুর পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছে বন্য পথ ধরে। ইচু সন্ধ্যার নামাজ শেষ করে উঠতেই বেড়ার ধার থেকে নোয়ালি সর্দার বললে, ওই চু, কাল আমার জন দিতে পারবা? না গো। কেন? সনেকপুর আলাদের বিলি ধান কাটা হচ্ছে। ও, তা চলো আমার বাড়ি, তামা খেয়ে যাবা। রমজান মণ্ডলকে ইচু ডাক দিলে, ও চাচা, সর্দারের বাড়ি তামুক খাবা চলো। নোয়ালি সর্দারের তামুক খাওয়ানোর আসল উদ্দেশ্য মজুরির রেট সম্বন্ধে দরদস্তুর করা। ইচু রমজানের পুত্রের বয়সী, সুতরাং দরদস্তুর সম্বন্ধে রমজান নেতা হয়ে কথাবার্তা চালালে।
সাত শিকির কম পারবো নি গো, এতে তুমি রাগ করো না সর্দার। রমজান চাচা, তার সে আমার গলায় পা দিয়ে মেরে ফেলো না কেন? অন্যায় তো কিছু বলছি নে। অন্যায় নয় চাচা, যা ছিল 14 আনা, তাই 7 শিকে। একটা ভেবে চিনতে কথা বলো। আচ্ছা, 5 শিকে করো, আর চাল ডাল মাছ পাঠিয়ে দেবানি, তোমরা রান্না করে খেও। মোদের রান্না তো তোমরা আর খাবা না। আমার পুকুরে এবার এই এত বড় বড় চ্যাং মাছ। নোয়ালি সর্দার হাত দিয়ে কাল্পনিক মৎস্যের দৈর্ঘ্য নির্দেশ করলে, যদি লোভ দেখিয়ে এদের কাজে টানা যায়। রমজান ঘাড় নেড়ে বললে, ও হবে না সর্দার, 7 শিকির কম করলি। আর এক কলকে ধরাও চাচা। হ্যাঁ দে, গাছের জালি শশা গোটা কতক নিয়ে যাও, দুজনে খেয়েও। শশা পুঁতেছিলে? মাচার শশা না মেটো? মেটো কোথায় পাবো চাচা? এই উঠোনটাতেই মাচা করে দিয়েলাম। শিম বটবটি শশা কিনে খাবার তো ক্ষমতা নেই মোদের। তরি তরকারির আগুন দাম। সে কথা আর বলো না, হাটে বাগুন কিনতাম পয়সায় 2 সের 3 সের, তাই এখন বলে 8 আনা সের। খাদ্য উঠে গেল। বলছি, ঝিঙে আছে? তা তোমার বাপ মায়ের আশীর্বাদে 2 কটা দেবানি তুলে খেয়েও। যাকগে, 5 শিকে দিও সর্দার। কারো কাছে পেরকাশ করো না যেন এ কথা। ইচু ও রমজান তামাক খেয়ে ঝিঙে ও শশা নিয়ে উঠে চলে এলো। নেয়ালি সর্দারের উদ্দেশ্য সিদ্ধি হয়েছে। সে জানে রমজান জনমজুরের নেতা, ওর কথায় দরদস্তুর ঠিক হয়। ওকে খুশি রাখলেই হলো। ইচুর বাড়ি ফিরতে রাত হয়ে গেল। নিমিকে বললে, ভাত বেঁধেছিস? এবেলা শরীরটা খারাপ, পানি দেওয়া ভাত আছে, খাও। তরকারি? কিছু নেই। এই ঝিঙে কটা বেঁধে দে। রাঁধবো কি দিয়ে? তেল কনে 5 পলা ধার করে এনেলাম আছিরান বিবির কাছতে, এখনও শোধ দিতে পারিনি। আবার কি ধার করতে ছুটবো? পোড়া। নিমি খিলখিল করে হেসে উঠে মুখে আঁচল চাপা দিয়ে বললে, ও মা, মুই কনে যাব গো? ঝিঙে পোড়া কেউ কখনো শোনেই নি। খেতেই পারবা না? আরে পারবো, তুই দে। খাওয়া দাওয়া শেষ হলো পাকাটির আলো জেলে। তেল নেই, অন্ধকার ঘরদোর। কে আসে কে যায় কিছু বোঝা যায় না। কচু ঝাড়ে কিয়া ঝাঁকার ঝোপে জোনাকি জ্বলছে, উঁচু নিচু। দেবতা ঝিলিক মারছে। রাত্রে বৃষ্টি হবে বোধহয়। ভাদ্রের গুমোট গরম। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পরে ইচু যেমন মাদুর পেতে শুয়ে পড়েছে, তখনই রাজ্যের ঘুম এসেছে ওর চোখে। আর জ্ঞান নেই। কতক্ষণ পরে সে জানে না। লোকজনের গোলমালে ইচু শেখের ঘুম ভাঙল। অনেক লোকের গলা বাইরে, ওরই বাড়ির উঠোনে। ব্যাপারখানা কি? পাড়ার মোড়ল হাফেজ বুড়োর গলা। ও ইচু বাড়ি আছো? বচিরদ্দি শেখ ডাকছে। ওই চু, বলি ওটো, শোনো ওই দিক। ভোর সবে হয়েছে, কাকপক্ষী ডাকতে শুরু করেছে। ইচু ধর্মর করে উঠে বসে চোখ মুছলে। ফজরের নামাজের সময় উত্তীর্ণ হয়ে যায়, কিন্তু এত লোক ওর উঠোনে কেন? তাকে ডাকাডাকি বা কিসের এত সকালে? বাইরে এসে ঘুম চোখে উঠোনের দিকে চেয়ে ও অবাক হয়ে গেল। পাড়া শুদ্ধ মানুষ সব ওর উঠোনে। সে বিস্মিত সুরে বললে, কি হয়েছে গো মোড়লের পো? বুড়ো হাফেজ মণ্ডল বললে, এইদিকে এসো।
আহ, আগে নামাজটা করে নি, দেরি হয়ে গিয়েছে। ইচু ঘরের পেছনের দাওয়ায় নামাজ সেরে নিয়ে আবার সামনে এলো। সবাই ওর দিকে একসঙ্গে এগিয়ে এলো। সবাই মিলে যেন একসঙ্গে ওকে কি বলতে চায়। ইচু ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠেছে। ওর বুকের ভিতর ঢিপ ঢিপ করছে, ভয়ও হয়েছে ওর। নিমি এই সময় কোথায় গেল? হয়েছে কি? অন্য সবাইকে থামিয়ে দিয়ে হাফেজ বললে, এসো মোর সঙ্গে এসো। ইচু শেখ ওদের পেছন পেছন কলের পুতুলের মতো চলল। রেল লাইনের দিকে সকলেই যাচ্ছে। নাপাল ক্ষেতের এক হাঁটু জল পার হয়ে সবাই রেল লাইনে উঠল। একটা খেজুর ঝোপের আড়ালে রেল লাইনের উপর উঠে সবাই দাঁড়ালো থমকে। হাফেজ ডেকে বললে, এখানে আসো। ইচু এগিয়ে গিয়ে যা দেখলে তাতে তার মাথা ঘুরে গেল। সে নিজেকে পড়তে পড়তে সামলে নিলে। রেল লাইনের উপরে একটা রক্তাক্ত মৃতদেহ, গলা সামনের দিকে গভীরভাবে কাটা, দেহের সঙ্গে একটি অস্বাভাবিক কোণের সৃষ্টি করে চিত হয়ে পড়ে আছে। মৃতদেহ নিমির। তারপর তার ভালো কিছু মনে পড়ে না। গ্রামের লোকে মিলে তাকে কত কিছু প্রশ্ন করতে লাগলো। সে কোথায় ছিল, নিমি কতক্ষণ ঘরে ছিল, নানা প্রশ্ন। নিমি রেলে গলা দিয়ে মরেনি, তাকে নাকি খুন করে টেনে টেনে রেলে শুইয়ে রাখা হয়েছে। তার চিহ্ন পাওয়া গিয়েছে। ইচু বুঝতে পারলে তার উপর অনেকের সন্দেহ এসে পড়েছে। পাশের গায়ে দফাদারের সংবাদ দিতে লোক যাবে এক্ষুনি। তার আগে ইচুকে একবার জিজ্ঞাসা করা দরকার, সে কোথায় ছিল তা জানা দরকার। সেই জন্যে গ্রামের লোক তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করছিল। ইচু মাথায় হাত দিয়ে বসে পড়ে বললে, মুই কিছু বলতে পারি না চাচা, আল্লাহ জানে। মুই মরার মতো ঘুমোতে নে গেলাম। বৌরি কিছু বলেলে? ঝগড়া হয়ে এলো? না, কিছু না চাচা। বউ ঘরে শুয়ে এলো। ইচুর মনে একটা ভয়ানক সন্দেহ উকি মারলে। এ প্রশ্ন করে কেন লোকে? বছিরউদ্দিন শেখ এগিয়ে এসে ওকে উঠিয়ে বললে, মোর কথা সবাই শোনো, ইচু সেরকম লোক নয়। চলো এক্ষুনি বনগাই ওকে নিয়ে মুক্তার বাবুর কাছে। বিহিত কথা তারা বলবে, তাদের পরামর্শটা নেওয়া দরকার। এখানে থাকলে এক্ষুনি দফদারে এসে ওকে বাঁধবে। তার আগে চলো মোরা 6-7 জন মিলে ওরে নিয়ে যাই বনগায়, পরামর্শ নিয়ে ফেলি। পুলিশ গ্রেপ্তার করার আগে কে কে যাবা? দেখা গেল প্রায় সকলেই যেতে চায়। ইচু ভগ্ন স্বরে বললে, কিন্তু উকিল মুক্তার বাবুদের টাকা মই কোয়ান্তে দেব? মোর হাতে একটা টাকা আছে, কালকার জনের দরুন, তাতে হবে। হাফেজ বললে, টাকার জন্যই তোমার ভাবনা হচ্ছে কেন? তোমার জান যদি বাঁচে কত টাকা হবে সে ভাবনা মোদের। তুমি চলো দিনি। কি বলো বছিরউদ্দি? বছিরউদ্দি বললে, তা নিশ্চয়, টাকার জন্যই তুমি ভেবো না, সে মোরা দেখব। হাফেজ বললে, রেল লাইন ধরে চলে যাওয়া যাক, সোজা রাস্তা দিয়ে গেলে পুলিশ ধরবে। বেলা 7:30টার মধ্যেই ওরা বনগ্রামের বড় মুক্তার রামলাল চাটুর্যে মশাইয়ের বাসায় পৌঁছে গেল। রামলালবাবু বেশিক্ষণ ওঠেননি। সেরেস্তায় বসে চা খাচ্ছেন এবং মুহুরী দুলাল চক্রবর্তীকে বিলম্ব করে আসার জন্যে তিরস্কার করছেন। কাল চলে গেলে কাচারি থেকে বাড়ি, জমির নামা দুটো সই করতে হবে, তোমার সে খেয়াল থাকে না? এখন হলে 8টার সময়,
এমন করলে কি করে আমি কাজ চালাই? ওদের দরখাস্তের নকল দেওয়া হয়েছে? আগে নকলের জন্য দরখাস্ত করা হয়েছে। কাল বিনয়বাবু সকাল সকাল চলে গিয়েছিল, দেখা পায়নি। সকালে কাছারিতে গিয়ে আজ নকল দুখানা বার করে ফেলো আগে, নইলে জেরাই হবে না। কে? কোত্থেকে আসা হচ্ছে? হাফেজ মণ্ডল এগিয়ে এসে নিচু হয়ে ডান হাত তুলে কপালে ঠেকিয়ে বললে, সালাম বাবু। কী ব্যাপার, বাড়ি কোথায়? হাফেজ মণ্ডল বললে, বিপদে পড়ে এলাম বাবুর কাছে, বড় বিপদে পড়ে গিয়েছি, খুনের ফ্যাসাদ। রামলালবাবু প্রবীণ মোক্তার, মোক্তারি ব্যবসায় চুল পাকিয়েছেন। শক্ত কেসে লোক যখন পড়ে তখন দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে পয়সা খরচ করে, ধীরভাবে সে পয়সা আদায় করতে হয়। সুতরাং একটা সিগারেট ধরিয়ে আরাম করে টান দিয়ে গভীরভাবে বললেন, খুন? তা কীরকম খুন? হাফেজ ইঁচুর দিকে আঙুল দেখিয়ে বললে, এই লোকের বউকে গলা কাটা অবস্থায় কাল রাতে রেল লাইনে পাওয়া গিয়েছে। ওর নাম কি? আগে ইচু। ও রাত্রে কোথায় ছিল? বাড়িতেই শুয়েছিল বাবু। বইয়ের স্বভাব চরিত্র কেমন? হাফেজ চুপ করে রইল। সে প্রবীণ লোক, গ্রামের মোড়ল, তার মুখ দিয়ে আর ও কথা বার হয় কেন? বচিরদ্দি শেখ পাশ থেকে ঈষৎ গলা খাকার দিয়ে নিয়ে বললে, বাবু ভালো না। ইচু অবাক হয়ে বচিরদ্দির মুখের দিকে চেয়ে রইল। নিমির স্বভাব চরিত্র ভালো ছিল না? কই, একদিনও তো সে কিছু জানে না। সে নিমির স্বামী, সেই কেবল জানে না, আর সবাই জানে। হাফেজ চুপ করেই রইল। বচিরদ্দি বলে যেতে লাগলো, বাবু এ লোক বড্ড ভালো মানুষ, নিরীহ ভালো মানুষ। ও কিছু জানে না এসব কথা, খুনও ও করেনি। রামলাল মোক্তার বাধা দিয়ে ধমকে সুরে বললেন, তুমি কি করে জানলে? তোমাকে ডেকে নিয়ে গিয়ে লোকে খুন করবে নাকি? হ্যাঁ, যা তুমি জানো তাই বলো, যা জানো না তা নিয়ে জ্যাঠামি করো না। যাও বসো ওখানে। পরে হাফেজের দিকে চেয়ে বললেন, তুমি কি জানো বলো মোড়ল। বচিরদ্দির অবস্থা বিপর্যয়ে হাফেজ একটু ভয় খেয়ে গেল। সমীহ করে সংযত হয়ে বললে, আগে বাবু যা বলছেন ওতে ন্যায্য কথা, তবু ইচু আমাদের লোক ভালো, সবাই কথা জানে। আপনি সব লোককে জিজ্ঞাসা করো, সবাই কথা বলবে। রামলালবাবু সিগারেটে টান দিয়ে বললেন, ঘটনা বলো। হাফেজ ঘটনা বর্ণনা করলে। ইচু মণ্ডলের মুখে যা সে শুনেছে। জন খেটে এসে অঘরে ঘুমোচ্ছিল, সবাই গিয়ে ডেকে ওর ঘুম ভাঙায়। ও বলেছিল রাত্রে ঘুমে অচৈতন্য হয়ে পড়েছিল, কি হয়েছে না হয়েছে কিছু জানে না। শোবার আগে ওর স্ত্রী ওকে ভাত খেতে দিয়েছিল, ঝগড়া বিবাদ হয়নি। আত্মহত্যা নয়? না বাবু, গলায় অস্ত্রের দাগ দেখলেই বোঝা যায়, গলা কেটে রেল লাইনে ফেলে রেখেছিল। রামলালবাবু বললেন, অন্তত তাই প্রিজামশন হবে, পুলিশেও তাই বলবে। লাশ দেখে কে আগে? বাবু মোর ভাই আর নবী শেখ সকালে রেল লাইনের ধারে নালায় মাছ ধরতে যাচ্ছিল, তারাই দেখতে পায়। পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে আমারে খবর দেয়। মুই তখনই দৌড়ালাম লাইনের ধারে। আচ্ছা আচ্ছা, বুঝেছি, থাক। সুরতহাল আগে হয়ে যাক, তারপরে দেখা যাবে।
গ্রামের দফাদারকে খবর দিয়ে এসেছো তো? বেশ করেছো। বড্ড শক্ত কেস, সন্দেহ গিয়ে ইচু মণ্ডলের উপরেই পড়বে। বইয়ের স্বভাব চরিত্র খারাপ ছিল। ভালো মানুষ লোক হঠাৎ রেগে উঠলে এসব ক্ষেত্রে ভয়ানক হয়ে ওঠে কি না? তোমরা লুকিয়ে চলে এসেছো? আগে হ্যাঁ বাবু। একটা কথা শিখিয়ে দিই। ইচু ইচু এগিয়ে গিয়ে সেলাম করে দাঁড়ালো। তার পা দুটো ঈষৎ কাঁপছে। বলি, শোনো, তুমি খুন করেছো কি না করেছো তা আমি তোমায় জিজ্ঞাসা করব, আমাদের তা কাজ নয়। আমরা ধরে নেব তুমি খুন করোনি, কিন্তু পুলিশে তা শুনবে না। তোমাকে আজ সম্ভবত রাস্তায় যেতে যেতে গ্রেপ্তার করবে। তোমায় স্বীকার করাবার জন্যে নানান রকম চেষ্টা হবে, কিন্তু কিছুতেই তুমি বলো না যে তুমি খুন করেছো। স্বীকার কিছুতেই করবে না। করেই থাকো বা না করেই থাকো, বুঝলে? যাও, সাবধানে যাও। হাফেজ বললে, বাবু, পুলিশ ধরলি রাখবে কনে ওরে? রাখবে হাজতে, যতদিন না বিচার শেষ হয়। তবে এখানে শেষ বিচার হবে না। দোষী প্রমাণ হলে দায়রায় চালান হবে যশোরে। সেখানে জজ সাহেব বিচার করবেন। বাড়ি গিয়ে পয়সা করে জোগাড় করো গিয়ে। বড্ড ফ্যাসাদে পড়ে গিয়েছ। অনেক টাকার খেলা। হাফেজ ও বছিরুদ্দি সব শুনে যেন মাটির মধ্যে বসে গেল। বনগাঁয়ে মোক্তারবাবুর টাকায় জোগাড় হয় না, আবার যশোর জেলায় কোর্টের উকিলবাবুদের টাকা গরিব গ্রামের লোকের চাঁদায় কি জোগাড় হয়ে উঠবে? ইচুকে বাঁচানো মুশকিল হয়ে উঠল। এতক্ষণ পরে ইচু কথা বললে। এতক্ষণ সে একটি কথাও বলেনি। এইবার সে হাত জোর করে বললে, বাবু, মোর একটা কথা বলবার আছে। ওর মুখের দিকে সবাই চাইলে। মোক্তারবাবুও চাইলেন। এবার বোধ হয় সব প্রকাশ করতে চাইছে লোকটা। এরকমভাবে বলে তিনি জানেন। হাফেজ ও বছিরুদ্দি মুখ চাওয়াচাওয়ি করলে। কি জানি ওর পেটে কি আছে, মানুষকে সবসময় বাইরে থেকে চেনা যায় না। রামলাল মোক্তার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চাইলেন। ভাবটা এই রকম, বলে ফেলো বাপু যা আছে পেটে। অমন অনেক গুগুই আমরা দেখলাম, তুমি এখন বাকি আছো। ইচু রামলাল বাবুর পা দুটো জড়িয়ে ধরে বললে, বাবু, মোর একটা দরবার আছে, যাতে হয় আপনি তা দেখবেন। মই গরিব লোক, জন খেটে খায়। আপনার পয়সা হয়তো মই দিতে পারবো না। গরিব বলে দয়া করে একটা আবদার রাখবেন মোর। আল্লাহ দিন দুনিয়ার মালিক, আপনার ভালো করবে। আহা, পাঁচও না। কি কি বলো? বাবু, যেখানে মোরে রাখে যা করে খেতি নেই, কিন্তু বাবু আপনি এইটে তাদের বলে দেবেন, ব্যবস্থা করে যেন 5 ওয়াক্ত নামাজ আমি সেখানে পড়তে পারি। আর কিছু আমার বলবার নেই বাবু। রামলাল বাবুর সেরেস্তায় বজ্রপাত হলেও লোকটা অতটা চকিত হতো না। হাফেজ ও বছিরুদ্দি আবার পরস্পর মুখ চাওয়াচাওয়ি করলে। ঘুঘু মোক্তার রামলাল চাটুর্যে হা করে মুখের দিকে চেয়ে রইলেন। এরকম কথা এ সময় তিনি সামান্য একজন গ্রাম্য লোকের মুখ থেকে আশা করেননি। যে খুনের দায়ে আজ পথেই হয়তো পুলিশ কর্তৃক গ্রেপ্তার হবে, আজ বাদে কাল যাকে দয়রায় চালান দেওয়া হবে, শত অসুবিধা, অর্থানাশ, নির্যাতন যার সামনে, আর আইনের খাড়া যার মাথার উপর ঝুলছে, নিষ্ঠুর নিয়তির হৃদয়হীন রক্তাক্ত ইঙ্গিতের মতো। রামলাল বাবুই সেদিন বার লাইব্রেরিতে গিয়ে গল্প করছিলেন। সত্যি অবাক হয়ে গেলাম ভায়া, যখন লোকটা ও কথা বললে। আজ যাকে পথেই অ্যারেস্ট করবে পুলিশ,
কাল পূর্বে হাজতে যা সব যেতে বসেছে, সে যে ওই ধরনের রিকোয়েস্ট করতে পারে তা আমার মাথায় আসেনি। আমি আগে ভেবেছিলাম বুঝি কনফেস করবে। সামান্য একজন লোক, আমার চোখে জল এসে পড়ল ভাইয়া। ওরা সব চলে গেল। ইচু শেখকে ওরা বাজার থেকে পেট ভরে তেলে ভাজা সিঙাড়া, কচুরি আর মুড়ি খাওয়ালে। হাফেজ বললে, ওরে চারটি হোটেলের ভাত খাইয়ে নিলে হতো। পুলিশ ধরলি কোথায় নিয়ে যাবে, আজ খাওয়া হবে কি না ঠিকও তো নেই। কিন্তু অত সকালে হোটেল পাওয়া গেল না। রাস্তা চলতে লাগলো সবাই। দুপুরের কিছু দেরি আছে। ইচু পথের পাশে এক বটতলায় ছায়ায় নামাজ পড়তে বসল। আর কোনো কথা ওর মনে থাকে না। ঝিরঝিরে হাওয়ায় আজ পথের ধারের গাছতলায় অপূর্ব শান্তি ও আনন্দ নেমে আসে প্রাণে। নামাজের সময় সেসব ভুলে যায়, চোখে যেন জল আসে। নিমি কত ভাত বেঁধে দিয়েছে, কত আদর যত্ন করেছে। তার চরিত্র খারাপ ছিল, সে কিছু জানে না। নিমির জন্য বুকের মধ্যে একটা বেদনা। নিমিকে সে খুন করবে। কাউকে কখনো খুন করার কথা তার মনে আসেনি। আল্লাহ সাক্ষী আছেন সব কাজের। ভয় কি? মালিক যা করবেন তাই হবে। রাস্তায় ওকে পুলিশ ধরলে না। বেলা 2টোর সময় বাড়ি ফিরে ওরা দেখলে পুলিশ দফাদার অপেক্ষা করছে ওদের পাড়ার বড় মোড়লের বাড়ি। লোক গিজগিজ করছে। হাঁকডাক, সাক্ষীর জবানবন্দি হতে বিকেল হয়ে গেল। শাইলিপাড়া গ্রামের সবাই এক বাক্যে দারোগার সামনে বললে, ইচুর দ্বারা এ খুন হয়েছে তারা কেউ বিশ্বাস করে না। জবানবন্দিতে আরও প্রকাশ পেল, ইচুর স্ত্রী নিমি প্রায়ই রাত্রে স্বামীকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বেরোতো। গ্রামের মধ্যে তার প্রেমিকের অভাব ছিল না। প্রেমের প্রতিদ্বন্দ্বিতাও চলত। দারোগা ইচুকে সামনে ডাকিয়ে প্রশ্নের পর প্রশ্ন করলেন, তুমি কিছু জানতে না যে তোমার স্ত্রীর চরিত্র খারাপ? না দারোগা বাবু, কিছু জানি নে মুই। জানো, এতে চালান দিলে তোমার ফাঁসি হতে পারে। আল্লাহর যদি তাই মর্জি হয়, মোর মনে এতটুকু খোদ থাকবে না দারোগা বাবু। তেনার যা মর্জি তাই তিনি করুক। মই খুশি ছাড়া অখুশি হব না। বুড়ো হাফেজ মণ্ডল এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে সোজা হয়ে দাঁড়িয়ে বললে, কাকে কি বলছেন বাবু? আল্লাহর কথা উঠলি ওর চোখ দিয়ে পানি পড়ে। অমর লোক এর দিকেরে নেই। দারোগাবাবু বললেন, তুমি কাল রাত্রে কোথায় ছিলে? ঘরেই শুয়েছিলাম। মরার মতন ঘুম এসেছে চোখে। অনেক বডির বিলি জন খাটেলাম সারাদিন। ওনারা ডাকলেই সকালবেলা, তখন মই ঘুম ভেঙে উঠি। দারোগাবাবু অভিজ্ঞ লোক, পুলিশের চাকরি অনেক দিন করেছেন। কে সাধু কে বদমাইশ চেনেন। ইচুর দ্বারা এ কাজ হয়নি। ওর মুখের দিকে চেয়ে তখনই বিদ্যুতের খেলা বাণীর মতো তার মনের মধ্যে এ সত্য উদয় হলো। সেই সন্ধ্যায় ইচু নামাজ সেরে ভাঙা খালি ঘরে ঢুকতেই ওর প্রাণটা হা হা করে উঠল। নিমি, ও নিমি, মনে ভাত এনে দে। সে আপন মনেই ডাকল। নিমিকে সে কত ভালোবাসত। যে যা বলে ওসব সে বিশ্বাস করে না। বিচার করবার সে কেউ নয়। নিমিকে সে ক্ষমা করেছে। নিমি, ও নিমি, মোরে ভাত এনে দিলি নে। পরদিন গ্রামের লোক সকালে উঠে ইচুকে
আর তার ঘরে দেখতে পেলে না। সে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে কখন। গৃহস্থলীর কলসি, হাঁড়িকুড়ি, নারকেলের মালা, দু একখানা পিতলের ঘটি বাটি সব ফেলে রেখে গিয়েছে। খলসেখালি গ্রামের এক প্রান্তে নদী তীরে তেঁতুল গাছের তলায় পর্ণকুঠিরে একজন ফকির কোথা থেকে এসেছে। সন্ধ্যার আকাশের নীলপটে মেঘের রচনার সঙ্গে সঙ্গে সে খেজুর চটা বিছিয়ে নদীর ধারে যখন নামাজ পড়ে, তখন লোকে সবিস্ময়ে তার মুখে দেখেছে এক অদ্ভুত আলো, প্রভাতী তারার মৃদু জ্যোৎস্নার মতো। এক সন্ধ্যা ভিক্ষাই তার উপজীবিকা। সবাই ওকে মানে, ভক্তি করে। নাম ওর ইচু ফকির। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প ফকির। যে সমস্ত শ্রোতা বন্ধুরা স্টোরি হাউস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। এবং যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিন্ন স্বাদের গল্প আপনাদেরকে শোনাতে পারি। আবারও একটি সুন্দর গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আমি, তুষার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।